আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা তোমাদের? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের HTML লেকচার 4-এ। গতদিন আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ক্লাসটা হঠাৎ থেমে গেছিল, মানে আমরা প্রায় 45 মিনিট ক্লাস করে ফেলছিলাম, এরপর অল্প একটু বাকি ছিল, বিদ্যুৎ চলে যাওয়াতে অফ হয়ে যায়। তো আজকে হচ্ছে আমরা যেখান থেকে লেফট অফ করছিলাম ওই দিন, আমি আর বোর্ডটা মুছি নাই, সেখানেই রেখে দিছি। সো দেখি কে কে আমার সাথে জয়েন করে ফেলেছো। অলরেডি রাসেল, লামিয়া, আইমন, সুমনা সহ আর অনেকে জয়েন করছে। সাকিব বলতেছে মাকড়সার জাল ভয় পাই। আচ্ছা, তোমাদের সাকিব ভাইয়া বা আমার ফ্রেন্ড সাকিব, ও তোমাদের সাথে একটু ফাইজলামি করলো আর কি, নাকি একটু মজা নিল যে মাকড়সার জাল ভয় পায়। এনিওয়ে, সো আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই জয়েন করতেছে, আরও যারা জয়েন করবে আস্তে আস্তে জয়েন হয়ে যাও। খুব শীঘ্রই আমরা একটু অপেক্ষা করব, জাস্ট 1-2 মিনিট, যে আরও কেউ যদি জয়েন করার পর তারপর আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা একটু জানাবে যে আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাও কিনা। ব্রাইটনেস সামান্য আর একটু বাড়ায় দেই, কি বলো? হালকা ব্রাইটনেস বাড়ায় দেই। বেশি হয়ে গেল কি? এবার ঠিক আছে। আচ্ছা, সবাই আছে, ওদের রাকিব ভাইয়াও আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, রাসেল আমাদেরকে কনফার্ম করলো যে ঠিকঠাক শুনতে পাচ্ছে। এই তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। সো গতদিন এটাকে একটু পিছিয়ে দিই, সামান্য ট্রাইপডটাকে হালকা পিছিয়ে দিলাম, কি বলো? তার একটু বেটার দেখা যায়। ফাইন, খুব সুন্দর। গতদিন আমরা বলতেছিলাম যে তোমরা আশা করি আবার ফেরত আসতো, যে মাকড়সার কথা বলতেছিলাম। আজকে ঘরে প্রচুর মশা, বুঝছো, অনেক মশা আমাদের এলাকায়। ঢাকায় কারা কারা থাকো জানি না, ঢাকার মধ্যে মশার প্রকোপ এত বেশি বাড়ছে যে মশার উৎপাতে দেশে টেকা দেয়, এত মশা। জানি না মেয়র মহোদয়রা কোনো ব্যবস্থা নেবেন কিনা ঢাকা উত্তর ও দক্ষিণের। তো আমরা বলতেছিলাম যে স্পাইডার সফটওয়্যারের কথা। এক নম্বরে যেটা বলতেছিলাম, স্পাইডার সফটওয়্যার বা বট বা ইন্টারনেট বট বা ওয়েব ক্রলার, অনেক রকম নামে আমরা এটাকে ডাকতাম। মা, আমার কলমের কালি শুকিয়ে গেল। স্পাইডার সফটওয়্যার বা যেটাকে আমরা বলতাম কি বট বা ওয়েব ক্রলার। লাল রঙের কলম থেকে কালো কালি বেরোচ্ছে, ব্যাপার কি? বা ওয়েব ক্রলার, এরকম নানা রকম নামে আমরা ডাকি যেটাকে। তো এটার কাজ আমরা বলছিলাম, যেটার কাজ হচ্ছে ইন্টারনেটে ঘুরে ঘুরে নানা তথ্য সংগ্রহ করা। ইন্টারনেটে ঘুরে ঘুরে নানা প্রকার তথ্য সংগ্রহ করা, ওয়েবসাইট থেকে ইন্ডেক্স করা, সেই তথ্যগুলো সংগ্রহ করে নিজের মধ্যে সেভ করে রাখে, যে সে হচ্ছে স্পাইডার সফটওয়্যার। আমরা বলছিলাম যে মাকড়সার জালটা, এটাকে আমরা ইন্টারনেট বা ইন্টারনেটের সাথে তুলনা করতে পারি বা অন্তর্জালের সাথে তুলনা করতে পারি। এখানে ঘুরে ঘুরে হচ্ছে সব তথ্য নিজের মধ্যে সেভ করে রাখে। এরপর এই যে ও যে তথ্যগুলো সেভ করলো, এই তথ্যগুলো প্রসেস করে কে? এই তথ্যগুলো প্রসেস করে হচ্ছে ইন্ডেক্সিং সফটওয়্যার। তার নাম হচ্ছে 2 নম্বরে যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডেক্সিং সফটওয়্যার। হ্যাঁ, ইন্ডেক্সিং সফটওয়্যার যেটা থাকে 2 নম্বর অপশন, এ হচ্ছে সবগুলো তথ্যকে, এটা তো হচ্ছে স্পাইডার তো সব খুঁজে খুঁজে বের করলো। ইন্ডেক্সিং সফটওয়্যারের কাজ হচ্ছে এগুলোকে নিজের মধ্যে সেভ করে সুন্দর মতো সাজায় গুছায় রাখা। আমি আরেকটা নীল কলম নিয়ে আসি, এটার কালি শেষ মনে হয়, এগুলোকে রেখে দিচ্ছি।
সো ইন্ডেক্সিং সফটওয়্যার, ইন্ডেক্সের বাংলা হচ্ছে কি সূচিপত্র। ইন্ডেক্সের বাংলা কি সূচিপত্র। তোমরা বইয়ের মধ্যে দেখবা যে কোনো বই হাতে নিলে শুরুতে একটা সূচিপত্র থাকে, যে সূচিপত্রে কি তোমাদের সবগুলো অধ্যায়ের নাম, মানে চ্যাপ্টারের নাম, পৃষ্ঠা নং ইত্যাদি লেখা থাকে। সো ইন্ডেক্সিং সফটওয়্যারের কাজ হচ্ছে ওই যে ইন্টারনেট বট বা ওয়েব ক্রলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে তথ্যগুলো সংগ্রহ করছে, ইন্ডেক্সিং সফটওয়্যার হচ্ছে সেগুলোকে সুন্দর মতো সাজায় গুছায় নিজের মধ্যে রেখে দেয়। কেউ যখন একটা তথ্য জানতে চায় তখন হচ্ছে সেটা ইন্ডেক্সিং সফটওয়্যারের কাছে দিলে সে হচ্ছে ওখান থেকে বলে দেয় যে এটা এই জায়গাতে এই তথ্যটা কি আছে, খুঁজে দেয়, সুন্দর মতো কি করে দেয়, খুঁজে দেয়। ফাইনালি আমরা যেটাকে হচ্ছে আমরা আমাদের সার্চ ইঞ্জিনের একদম সামনে দেখি, কোয়েরি যে সফটওয়্যারটা, এটা আমরা হচ্ছে একদম উপরে দেখি নাকি, কোয়েরি সফটওয়্যার এটাকে আমরা একদম উপরে দেখি বা সারফেসে দেখি। যে আমরা যখন google.com-এ ঢুকি, google.com যখন আমরা পৃষ্ঠাটায় ঢুকি তখন আমরা উপরে এরকম একটা লেখা দেখি, গুগলের আইকন নাকি, নানা রঙে অক্ষরগুলো লেখা থাকে, এরকম একটা বক্স থাকে, এটার নিচে এরকম একটা অপশনের মধ্যে থাকে সার্চ, আর আরেকটা বক্স থাকে যেটার মধ্যে লেখা থাকে আই এম ফিলিং লাকি। এগুলো তোমাদের আঁকার দরকার নেই, ঠিক আছে, অনেকে হয়তো এঁকে ফেলো, ভাল লাগে, বাট এটা না আঁকলেও চলবে। আরেকটা বক্সের মধ্যে লেখা থাকে আই এম ফিলিং লাকি। আমি বলবো ভাই আই এম ফিলিং লাকি এর মানে কি? আচ্ছা এটা পরে বুঝিয়ে দিচ্ছি। সো গুগলের মধ্যে ঢুকলে তোমরা যে ইন্টারফেসটা দেখতে পাও এটাকে আমরা ওই কোয়েরি সফটওয়্যারের ইন্টারফেস বলতে পারি, রাইট। এটার মধ্যে তুমি কিছু একটা লিখবা যেটা তুমি সার্চ করতে চাও, ধরো তুমি হ্যালো লিখে সার্চ করলা, গুগলেরই লিখলা হ্যালো, তো হ্যালো লিখে তুমি যদি সার্চ বাটনে চাপ দাও গুগল হয়তো তোমাকে হ্যালো যে গানটা আছে অ্যাডেলের করা যে হ্যালো গানটা আছে ওইটা হয়তো সবার আগে দেখাবে, বা দেখাবে যে হ্যালো হচ্ছে একটা ইংরেজি শব্দ, এটার মিনিং হচ্ছে যে এটা দিয়ে কাউকে অভ্যর্থনা বা স্বাগতম জানানো হয়। আর আই এম ফিলিং লাকি এটা পরীক্ষায় আসবে না, জাস্ট বলে দিচ্ছি। আই এম ফিলিং লাকি বাটনে যদি ক্লিক করা হয় কোনো সার্চ রেজাল্টের জন্য, তখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রথম যেই সার্চ রেজাল্টটা ওইটার মধ্যে অটোমেটিক চলে যায়। আই এম ফিলিং লাকি বাটনের কাজ হচ্ছে যে সার্চ রেজাল্ট না দেখায়, তুমি তো সার্চ দিলে তোমাকে অনেকগুলো রেজাল্ট দেখাবে, আই এম ফিলিং লাকিতে টিপ দিলে হবে কি তোমাকে কোনো সার্চ রেজাল্ট না দেখায় প্রথম যেই সার্চ রেজাল্টটা আসতো সেটার মধ্যে তোমাকে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে আই এম ফিলিং লাকি বাটনের কাজ। সো কোয়েরি সফটওয়্যারটাও আমরা শিখে ফেললাম। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আচ্ছা সেটা একটু জানাও। কি আমার নেটওয়ার্কে সমস্যা করতেছে? একজন কমেন্ট করলো যে নেটওয়ার্কে সমস্যা করতেছে, সেটা কি আমার নেটওয়ার্কে না তোমার নেটওয়ার্কে, কোনটা? আচ্ছা, সো আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ারলি বোঝা হয়ে গেছে। আমরা এবার হচ্ছে নেক্সট অংশে চলে যাব। আমি একটু দেখলাম আর কি যে আমার এখানে নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে কিনা চেক করে দেখলাম। ওকে, সার্চ ইঞ্জিনের যে অংশগুলো আমরা শিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা যেটুকু শিখবো সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, এবং এই টপিকটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে যে ওয়েবসাইটের প্রকারভেদ থেকে, সেটা হলো ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা দুই রকমের ওয়েবসাইট এখন পর্যন্ত দেখে থাকি, বাট এখন আসলে বেশিরভাগ ওয়েবসাইটই ডাইনামিক হয়ে গেছে, ওইটার প্রকরণ খুব কম। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ, ঠিক আছে।
ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের মধ্যে পেজের কন্টেন্টগুলো কিভাবে থাকে, একটা ওয়েবসাইটের যে পৃষ্ঠাগুলো বা ওয়েব পেজের কন্টেন্টগুলো কিভাবে থাকে তার উপর নির্ভর করে একটা ওয়েবসাইটকে দুই প্রকার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট বা স্ট্যাটিক ওয়েব পেজ বলতে পারো, হ্যাঁ বলতে পারো যে স্ট্যাটিক বা বাংলায় লিখলে এভাবে লিখতে হবে স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব পেজ, ঠিক আছে। আর একটা হচ্ছে ডাইনামিক স্ট্যাটিকটা হচ্ছে কাইন্ড অফ স্থিতিশীল, এটা পাশে আমরা ধরো লিখে রাখতে পারি যে স্থিতিশীল বলা যেতে পারে, হ্যাঁ। স্ট্যাটিক শব্দের অর্থই হচ্ছে স্থিতিশীল বা চেঞ্জ হয় না এইরকম। আর ডাইনামিক শব্দের মানে হচ্ছে গতিশীল। ডাইনামিক শব্দের অর্থটা হচ্ছে কাইন্ড অফ গতিশীলতা বোঝায় বা এটা চেঞ্জ হয়। লাইক আমাদের যে নামটা চলক শব্দের মানে কি, চলক মানে হচ্ছে যার মান পরিবর্তন হইতে পারে। সো আমরা স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, এগুলোর পার্থক্য আলোচনা করব। পরীক্ষায় এই প্রশ্ন অনেক আসে যে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো লেখো, স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা লেখো, ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য লেখো, ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা লেখো, স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে কোনটি বাস্তবায়ন সহজতর, স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে পার্থক্যগুলো লেখো। তারপর ধরো একটা কেস সিনারিও দেয় যে একটা স্কুলের জন্য ওয়েবসাইট করতে হবে বা একটা কলেজের জন্য ওয়েবসাইট করতে হবে বা একটা রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইট করতে হবে, কোন ধরনের ওয়েবসাইটটা বানাইলে, স্ট্যাটিক বানাইলে না ডাইনামিক বানাইলে সেটা সব থেকে বেটার হবে। এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অহরহ আসে। HTML চ্যাপ্টারে খ এর জন্য, অনেক ক্ষেত্রে গ এর জন্য আসতে পারে বা ঘয়েও আসতে পারে যে বিস্তারিত বিশ্লেষণ করো। সো এই টপিকটা কিন্তু পরীক্ষায় সৃজনশীলে আসার মতো একটা টপিক এবং এটা অনেক বেশি আসে। তোমরা যদি টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক গত বছরের প্রশ্নগুলো বিভিন্ন কলেজের এবং বোর্ডের প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখতে পারবা যে এই টপিকটা নিয়ে বেশ কোশ্চেন হয়েছে। সো আমরা এখন শিখব যে একজন বলতেছে ডাইনামিক বেটার, একজন বলতেছে আমার কথা দুইবার করে শোনা যাচ্ছে। আসলেই কি তাই? আমার কথা কি ডাবল শোনা যাচ্ছে? কেউ কি আমাকে কনফার্ম করবে যে আমার কথা ডাবল শোনা যাচ্ছে কিনা? ফাইন, আমরা প্রথমে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট বা স্ট্যাটিক ওয়েব পেজ। আমরা যদি প্রথমে একটু বইয়ের সংজ্ঞাটা দেখে নেই যে বইয়ের মধ্যে স্ট্যাটিকের কথাটা কি বলছে। বইয়ে যে সংজ্ঞাটা দিচ্ছে এটা আমার পছন্দ না, বইয়ে যে সংজ্ঞাটা দিচ্ছে সেটা আমার পছন্দ না, এটা মুজিবুর স্যারের বইতে আসছে। সো এই সংজ্ঞাটা তোমরাও লিখবা না, বাট আমরা এটা পড়বো, ঠিক আছে, মুজিবুর স্যারের বই থেকে। যে সকল ওয়েবসাইটের ডেটার মান, এটা শুনো, যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আমি আবারও বলতেছি, তোমরা শুনে বলো যে আমাকে কি বুঝছো। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আবারও বলতেছি, একটু কমাই দিয়ে বলি বোঝার যাতে সুবিধা হয়। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। এখন বলবো ভাই কিছুই বুঝি নাই, অনেকেই হয়তো বলবে যে ভাই জিনিসটা বোধগম্য হচ্ছে না, কঠিন। অনেকের কাছে মনে হতে পারে জিনিসটা বোধগম্য হচ্ছে না, কঠিন, মানে এখানে কি লিখছে বুঝতে সহজ হয় না। আমরা একটু সহজ করে বুঝি, আমরা একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আমাদের জন্য জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? তোমরা তো এখন সবাই ইন্টারমিডিয়েটে, আমার এখানে যে ক্লাসগুলো করতেছো যারা, হয়তো দু একজন বাইরে থাকতে পারে, এর বাইরে মোটামুটি আমি ধরে নিতে পারি প্রায় সবাই জেএসসি এবং এসএসসি মানে নিম্ন মাধ্যমিক পাস করে এখানে তোমরা কলেজে ভর্তি হয়েছো। কারণ এসএসসি পাস না করলে তার কলেজে ভর্তি হওয়া যাবে না, যাবে কি? যাবে না। সো তোমরা সবাই কিন্তু এসএসসি পাস করার পর তোমাদের রেজাল্ট দেখার জন্য একটা ওয়েবসাইট তোমরা ইউজ করছো, সবাই ইউজ করছো কম বেশি। হয়তো তুমি ইউজ করো নাই, কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট বের করে আনছো বা তোমার হয়ে তোমার ভাইয়া বা বাবা মা কেউ রেজাল্টটা নিয়ে আসছে।
হ্যাঁ, তো তারপরেও তোমাদের জানার কথা যে আমরা আমাদের সকল রেজাল্ট, আমাদের যে সরকারি পরীক্ষাগুলো হয়, বোর্ড পরীক্ষাগুলো, সেগুলোর রেজাল্ট হচ্ছে এই ওয়েবসাইট থেকে দেখতে পারি, eboardresults.gov.bd আই থিঙ্ক এটাই। তো আমি একটু শিওর হয়ে নিচ্ছি, সরি .gov.bd না, একটু ভুল হয়েছে আমার, এটা একটু কনফিউশন লাগতেছিল, এই জন্য আমি শিওর হয়ে নিলাম, এটা হচ্ছে .com। ঠিক আছে, এই ওয়েবসাইটটা থেকে তোমরা কিন্তু তোমাদের এসএসসি এইচএসসি রেজাল্ট দেখতে পারবে, যে তুমি যে বোর্ডেরই হও না কেন, সব বোর্ডের রেজাল্টই এটার মধ্যে দেখা যায়। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টস.gov.bd, এটা থেকেও দেখা যায়। এটা ছিল পুরান, আর এটা থেকেও দেখা যায়, এটা থেকেও দেখা যায়, এটা হচ্ছে নতুনটা। তো এই সাইটটার মধ্যে তুমি যখন রেজাল্টটা দেখতে যাবা, তখন তুমি একটা জিনিস খেয়াল করবা যে তুমি যখন রেজাল্ট দেখার জন্য রোল এন্ট্রি করতেছো, তোমার বিভিন্ন তথ্যগুলো দিচ্ছ, তুমি দেখবা পেজটা নতুন করে লোড হওয়ার দরকার হয় না। আচ্ছা, এইটার কথা বাদ দাও, এটা তো তোমাদের জন্য একটু বুঝতে কষ্ট, আমি এটা বাদ দিলাম, এটা বাদ। তোমরা যেটা সবাই ইউজ করো সেটা হচ্ছে facebook.com। এখন তুমি হয়তো বলতে পারো, ভাইয়া আমি তো facebook.com কম্পিউটার থেকে বা মোবাইল থেকে অ্যাড্রেস লিখে এন্টার করি না, আমি তো অ্যাপ দিয়ে এন্টার করি, আমি তো কি দিয়ে চালাই, ফেসবুক অ্যাপ দিয়ে চালাই। আসলে তুমি ফেসবুক অ্যাপ দিয়ে চালাইলেও facebook.com-এ গেলে তুমি প্রথমে যেটা দেখো, সেটা তুমি দেখো হচ্ছে নিউজ ফিডটা। কি দেখো? নিউজ ফিডটা দেখো, নিউজ ফিড। ঠিক আছে, সবার অনেকগুলো পোস্ট, ভিডিও, এগুলো কিন্তু তুমি সবার প্রথমে দেখো, তারপর তুমি চাইলে লাইক টাইক দিতে পারো। তো তুমি একটু চিন্তা করো, মনে করো এটা একটা পোস্ট, মনে করো এটা চলক পেজের থেকে একটা পোস্ট আসছে, যে এরকম একটা পোস্ট আসছে যে একটা লাইভ ক্লাস হচ্ছে, যে চলক পেজ থেকে মনে করো একটা লাইভ ক্লাস হচ্ছে, এটা পোস্টটা তোমার নিউজ ফিডে এরকম করে আসছে, যে আইসিটি লাইভ আসছে। তার নিচে মনে করো লেখা আছে, মনে করো এখানে রিঅ্যাকশনের যে বাটনটা থাকবে, রাইট, এখানে লেখা থাকবে মনে করো ধরো 100 কমেন্টস। ঠিক আছে, আমরা শর্টকাটই লিখলাম যে 100 কমেন্টস, তারপরে হচ্ছে কমেন্টস বানানো কিন্তু ভুল, এখানে জায়গা কম তো। আর এখানে মনে করো রিঅ্যাকশনের জন্য কিছু সাইন দেওয়া থাকে, যে লাইকের সাইন কিভাবে হয়, আচ্ছা যাই হোক, আঁকলাম কোনো মতে হার্ট সাইন, এরকম কিছু সাইন মানে সিম্বল দেওয়া থাকে। আচ্ছা যাই হোক, এটা সুন্দর করে আঁকা যাচ্ছে না তাই আঁকলাম না। তার নিচে একটা বাটন থাকে, এরকম একটা লাইন থাকে, যে এখানে তুমি হচ্ছে চাইলে লাইক দিতে পারো, তারপরে হচ্ছে এখানে কমেন্ট দেওয়ার জন্য এরকম একটা আইকন থাকে, এরকম একটা থাকে কমেন্ট করার জন্য। আর কি থাকে, এইরকম একটা তীর চিহ্ন থাকে, রাইট, এরকম একটা তীর চিহ্ন থাকে বাঁকানো, যেটা চাপ দিয়ে তুমি চাইলে শেয়ার করতে পারো ফেসবুকের মধ্যে, রাইট, এইরকমই কিন্তু থাকে। আমি তোমাদেরকে ইন্টারফেসটা বোঝানোর চেষ্টা করতেছি, আমি নিজে একটু দেখে নেই। এরকম কিন্তু থাকে, যে একটা কমেন্ট থাকে, একটা লাইকের জন্য থাকে, আর একটা শেয়ার থাকে। তো তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যদি এই লাইক বাটনটা চাপ দাও, যারা কম্পিউটার থেকে ইউজ করছো তারা তো জানবা, বা মোবাইল থেকেও করো, তুমি যদি এই লাইক বাটনে চাপ দাও একবার, তাহলে কি হবে, এই লাইক বাটনটা নীল হয়ে যাবে, রাইট, নীল হয়ে যাবে। আর এখানে মনে করো আছে 100 লাইক, এই 100 লাইক বেড়ে 101টা লাইক হয়ে যাবে, 101টা লাইক হয়ে যাবে। আবার তুমি যদি মনে করো এই লাইক বাটনটার উপরে তুমি যদি তোমার আঙ্গুল এভাবে চেপে ধরো বা মাউসটা নিয়ে রাখো, তাহলে তুমি দেখবে এরকম পপ আপ করে উঠবে, এরকম একটা পপ আপ করে উঠে এটার মধ্যে তোমার কিন্তু অনেকগুলা থাকবে। প্রথমে লাইকটা থাকবে, তারপরে হচ্ছে হার্ট রিয়াক্ট থাকবে, তারপরে ওয়াও রিয়াক্ট থাকবে, স্যাড রিয়াক্ট থাকবে, তাই না, অ্যাংরি রিয়াক্ট থাকবে, সবগুলাই থাকবে, রাইট, এই রিয়াক্টগুলো সবগুলাই কিন্তু থাকবে, এরকম রিয়াক্টগুলো থাকবে। এটা জাস্ট মাউসটা ধরলেই হবে, এটা কিন্তু লাফ দিয়ে উঠে যাবে। এখন যারা কম্পিউটার থেকে ব্রাউজ করবা তারা খেয়াল করবা যে উপরে যে অ্যাড্রেসটা লেখা থাকে, তুমি যে লাইক দিচ্ছ বা কমেন্ট করতেছো, বা এখানে মনে করো কোনো একটা রিয়াকশন দিলা, তুমি খেয়াল করে দেখবা যে উপরে যে facebook.com অ্যাড্রেসটা আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা যা ছিল তাই থাকবে, এটার আগে পরেও কিছু যুক্ত হচ্ছে না।
দেখা যাবে আগে পরেও তেমন নতুন কিছু যুক্ত হচ্ছে না বা নতুন কোনো পেজ লোড হচ্ছে না। যারা কম্পিউটার থেকে ব্রাউজ করো তারা কিন্তু জানো এদিকে একটা লোডিং বার থাকে। তোমার যদি নতুন পেজ লোড হয় তখন কিন্তু এদিকে ঘুরতে থাকে, একটা স্ট্যাটাস আইকন কিন্তু কি করতে থাকে, ঘুরতে থাকে এই কর্নারে, ঠিক আছে? তো তুমি যে কাজগুলো করবা তখন দেখবে এটা নতুন করে লোড হচ্ছে না। এই যে নতুন করে লোড হচ্ছে না, এটা কিন্তু একটা ডাইনামিক পেজ। এটা কেমন পেজ? একটা ডাইনামিক পেজ। মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এতক্ষণ, যে পেজ তোমার যে কোনো একটা ইন্টারঅ্যাকশনের জন্য, যে কোনো একটা কাজ করার জন্য বা যে কোনো একটা ক্লিকের জন্য, তুমি একটা কিছু ক্লিক করছো, ক্লিক করার পর পেজটা নতুন করে লোড হবে না। পেজটা নতুন করে লোড না হয়েই পেজের কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলবো আমরা ডাইনামিক পেজ। আর স্ট্যাটিক পেজে কি? স্ট্যাটিক পেজে হচ্ছে তুমি কোনো জায়গায় একটা ক্লিক করলে বা কোনো একটা ইন্টারঅ্যাকশন করলে সেই পেজটা পুরোটাই নতুন করে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এবার একটু স্ট্যাটিক ডাইনামিকের সংজ্ঞাগুলোতে আসি। সো আমি যে এক্সাম্পলটা দিয়ে বুঝাইলাম যে ফেসবুক হচ্ছে একটা ডাইনামিক সাইট, এটা তোমরা বুঝতে পারছো কিনা, বা স্ট্যাটিকটা কি এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে বলো, তারপর আমি হচ্ছে সংজ্ঞাতে যাব। ওকে, বুঝতে পারছি, অনেকেই বলতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা এবার সংজ্ঞায়নে চলে যাই। প্রথমে আমরা স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞায় আসি। স্ট্যাটিকেরটায় আসি, তারপর ডাইনামিকেরটায় আসবো। সংজ্ঞাটা কিভাবে দিলে তোমাদের জন্য সব থেকে বেটার হয় সেটা একটু চিন্তা করতেছি। বইয়েরটা তো বুঝতেও সুবিধাজনক নয় এবং আমার কাছে সেটা পছন্দও হয় না। আচ্ছা, আমরা এইভাবে সংজ্ঞাটা করতে পারি যে ইউজার দিয়ে শুরু করব, ইউজার দিয়ে শুরু না করে আচ্ছা এইভাবে বলি। ওয়েবসাইট না বলে প্রথমে হচ্ছে আচ্ছা আমরা স্ট্যাটিক ওয়েব পেজের সংজ্ঞাটা দিই, তারপর ওয়েবসাইট বলা যাবে। একটু কষ্ট করে যারা লিখে ফেলছো মুছে ফেলো। স্ট্যাটিক ওয়েব পেজের সংজ্ঞাটা দেই। যে সকল ওয়েব পেজের কন্টেন্ট সুনির্দিষ্ট এবং নতুনভাবে লোড না করে সেগুলো পরিবর্তন হয় না, সেগুলো পরিবর্তন করা যায় না, তাদেরকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। সো স্ট্যাটিক ওয়েব পেজ আমরা কি বলতেছি? যে সকল ওয়েব পেজের কন্টেন্ট হচ্ছে সুনির্দিষ্ট এবং নতুনভাবে লোড না করে, মানে একটা পেজের কন্টেন্টগুলো সুনির্দিষ্ট। তুমি যদি পেজটাকে নতুনভাবে লোড না করো তাহলে সেখানে চেঞ্জটা তুমি দেখতে পারবে না। কোনো জায়গায় যদি ক্লিক করো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে মানে নতুন করে লোড হয়ে যাবে, নতুন করে লোড হয়ে তারপর তোমাকে চেঞ্জ কন্টেন্টটা দেখাবে। মানে নতুন করে লোড না হয়ে চেঞ্জ কন্টেন্টগুলো দেখাইতে পারে না, সেই ধরনেরগুলোকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েব পেজ। আর আরেকটাও বলা যায় যে পেজ লোড না করে নতুন কন্টেন্ট দেখানোর জন্য, যে নতুন কোনো কন্টেন্ট বা ইউজারের ইন্টারাকশনের উপর ভিত্তি করে পেজকে নতুন করে যে সমস্ত ওয়েব পেজ লোড করার দরকার হয়
সেগুলোকে আমরা স্ট্যাটিক ওয়েব পেজ বলবো। মানে স্ট্যাটিক ওয়েব পেজ হচ্ছে কোনো রকম চেঞ্জেস দেখাইতে গেলে সেই পেজটা আবার নতুন করে লোড হয়ে যায় বা অন্য কোনো পেজে চলে যায়, এই ধরনের পেজগুলোকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েব পেজ। আর স্ট্যাটিক ওয়েব পেজ দিয়ে যে সাইট তৈরি, স্ট্যাটিক ওয়েব পেজ দিয়ে যে সাইট তৈরি সেটাকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলবো, ঠিক আছে? সো স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন সমস্ত কিছু ওয়েব পেজ দিয়ে গঠিত যেগুলো কোনো প্রকার পরিবর্তন দেখানোর জন্য, ইউজারকে পরিবর্তন দেখানোর জন্য পেজগুলোকে পুনরায় নতুন করে লোড করতে হয়। পুনরায় নতুন করে লোড না করে সেই চেঞ্জেসটা দেখাইতে পারে না, এদেরকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। স্ট্যাটিক ওয়েব পেজ সাধারণত HTML ও CSS দিয়ে তৈরি করা হয়। আমরা লিখব এই ধরনের পেজগুলো, এই ধরনের পেজ শুধুমাত্র HTML ও CSS দিয়ে তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বলবো আমরা, বেশিরভাগ ক্ষেত্রেই, আচ্ছা, এই ধরনের পেজ বেশিরভাগ সময় শুধুমাত্র HTML ও CSS দিয়ে তৈরি হয়। CSS দিয়ে তৈরি হয়, এখানে কোনো প্রকার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। আচ্ছা, নিচের দিকে লেখাগুলো আমার একটু বাঁকা হয়ে যায়, তোমরা লিখে নিও যে এই ধরনের পেজ বেশিরভাগ সময় শুধুমাত্র আমরা HTML ও CSS ব্যবহার করে তৈরি করি। CSS হচ্ছে HTML কে স্টাইল দেওয়ার জন্য ব্যবহার করে। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এটা আমরা লিখে দিব পরে, সমস্যা নাই, পরে এটা নিয়ে আমাদের আলাপ আসবে তো তখন আমরা লিখে দিব এটা কি। সো আমাদের স্ট্যাটিকটা গেল, এবার আমরা হচ্ছে ডাইনামিকটা নিয়ে আলাপ করব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। হ্যাঁ, জাকি অলরেডি প্রশ্ন করছে CSS কি, আমি বলছি CSS পরে বলে দিব, সমস্যা নেই। সো ডাইনামিক হচ্ছে, ইউজার দিয়ে শুরু করি, সমস্যা নেই। ইউজার ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে, ইউজার ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে পেজকে নতুনভাবে লোড করা ছাড়াই, পেজ নতুনভাবে লোড মানে রিলোড না করে আর কি, লোড না করেই পরিবর্তিত কন্টেন্ট বা চেঞ্জ কন্টেন্ট, পরিবর্তিত কন্টেন্ট দেখাতে সক্ষম সাইটকে বা পেজকে, ঠিক আছে, সাইটও বলতে পারো পেজও বলতে পারো, সাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে, বা পেজ বললে ডাইনামিক ওয়েব পেজ বলবা। সো আমরা সংজ্ঞাটা লিখলাম যে ইউজার ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে। ইউজার ইন্টারঅ্যাকশন কি? ইউজার ইন্টারঅ্যাকশন হচ্ছে ধরো ইউজার মাউসটা নাড়াইলো, কোথায় ক্লিক করলো, কোনো জায়গায় হচ্ছে মাউসটা অল্প সময় ধরে রাখলো। যেমন ধরো তুমি যদি ফেসবুকের লাইক বাটনের উপর কিছুক্ষণ মাউসটা ধরে রাখো, ফেসবুকের লাইক বাটনের উপর কিছুক্ষণ মাউসটা ধরে রাখলে কি হয়, 5-6টা রিয়াকশন পপ করে ওঠে, তাই না? এরকম রিয়াকশনগুলো লাফ মেরে বেরোয় আসে, হ্যাঁ, লাফ মেরে বেরোয় আসে, এখন তুমি রিয়াকশনগুলোর মধ্যে ক্লিক করতে পারো। সো এটাও কিন্তু এক ধরনের ইউজার ইন্টারঅ্যাকশন। সো ইউজার ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে পেজকে করে একটা কমা দেওয়া যেতে পারে, করে পেজ নতুনভাবে লোড না করেই পরিবর্তিত কন্টেন্ট দেখাইতে সক্ষম যে সমস্ত সাইট, সেগুলোকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলবো। আর ইউজার ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে নতুন কন্টেন্ট দেখাইতে গেলে, তাহলে এটা থেকে তোমরা স্ট্যাটিকের সংজ্ঞাটাও লিখতে পারবা। ইউজার ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে নতুন কন্টেন্ট দেখানোর জন্য পেজকে যখন সম্পূর্ণ নতুনভাবে লোড করা লাগে, সেগুলোকে আমরা বলি স্ট্যাটিক ওয়েবসাইট বা স্ট্যাটিক ওয়েব পেজ। তাইলে তুমি একটা প্রশ্ন আমাকে কিন্তু করতে পারো যে ভাইয়া, তাহলে কি ডাইনামিকের মধ্যে কন্টেন্টগুলো লোড হয় না, মানে এগুলো কি আগের থেকেই লোড করা থাকে? এক্ষেত্রে দুইটা উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে যে এটা লোডিংটা ব্যাকগ্রাউন্ডে হয়,
লোডিংটা সামনাসামনি হয় না, আমাদের চোখের সামনে হয় না, লোডিংটা ব্যাকগ্রাউন্ডে হয়, ঠিক আছে? লোডিংটা কিসে হয়? ব্যাকগ্রাউন্ডে হয়, একটু সময় লাগে বাট কন্টেন্টটা চলে আসে। আর আরেকটা অ্যান্সার হচ্ছে আগের থেকেই সে অনেক কিছু লোড করে রাখে, আগের থেকেই কি অনেক কিছু লোড করে রাখে যাতে হচ্ছে তুমি যেটা দেখতে চাবা সেটা যাতে তোমাকে দেখাইতে পারে। যেমন ধরো ফেসবুক ওয়েব পেজের কথা, তুমি ফেসবুকে নিউজ ফিডটা যদি স্ক্রল করতে থাকো, হ্যাঁ এইভাবে করে করে স্ক্রল করতে থাকো, তুমি দেখবে একটা পর্যায়ে যায় নিউজ ফিডটা শেষ হয়েছে, আবার সাথে সাথে নিচের দিকে লোড হয়ে কি নতুন জিনিস চলে আসবে। হ্যাঁ হয়তো তুমি ভাবছো যে শেষ করে ফেলছি আজকে নিউজ ফিড, না, নিউজ ফিড শেষ হবে না, একটা পর্যায়ে যায় আবার নিচের থেকে লোড হয়ে চলে আসবে। তো তোমার পেজটা কিন্তু নতুন ভাবে লোড হবে না, পেজটা নতুন করে লোড হবে না, সব যা আছে আগের মতোই থাকবে। যারা কম্পিউটার থেকে ব্রাউজ করো তারা জানো যে ডান পাশে কিছু কন্টেন্ট থাকে, উপরে একটা ন্যাভিগেশন বার থাকে, ডান পাশে কিছু কন্টেন্ট থাকে, আর মাঝখানে হচ্ছে নিউজ ফিডটা থাকে। তো তুমি যতই লোড করো না কেন এটা দেখা যাবে আবার নতুন করে লোড হইতে থাকবে। হ্যাঁ মানে নিচে কন্টেন্টগুলো লোড হবে কিন্তু উপরে যে পেজের স্ট্যাটাস বার এটা কিন্তু চেঞ্জ হয় না। সো এই ধরনের পেজগুলো বা এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইটে HTML ও CSS এর সাথে সাথে HTML ও CSS এর সাথে আরো কিছু জিনিস লাগে। হ্যাঁ HTML ও CSS এর সাথে কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এর সাথে JS মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, JS মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সাথে আচ্ছা আমরা লিখে দিচ্ছি PHP, জাভাস্ক্রিপ্ট বা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, বা কিছু প্রোগ্রামিং ভাষা বা স্ক্রিপ্টিং ভাষাও বলতে পারো, প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। শুধুমাত্র HTML আর CSS দিয়ে কিন্তু তুমি ডাইনামিক পেজ তৈরি করতে পারবে না। ডাইনামিক পেজ তৈরি করতে গেলে সেখানে কিন্তু ইফ এলস এর প্রয়োগ ঘটাইতে হবে, যে এটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে, মানে কিছু যুক্তির প্রয়োগ সেখানে ঘটাইতে হবে। আর ওই যুক্তির প্রয়োগ ঘটানোর জন্য কি করতে হবে? তোমাকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সহায়তা নিতে হবে। সবথেকে বেশি ব্যবহার যেগুলো হয় সেই দুটো ল্যাঙ্গুয়েজ হচ্ছে PHP আর জাভাস্ক্রিপ্ট। PHP আগে বেশি ব্যবহার হইতো, এখন জাভাস্ক্রিপ্টটা দেখা যাচ্ছে সেই জায়গাটা নিয়ে নিচ্ছে, আস্তে আস্তে দখল করে ফেলতেছে, জাভাস্ক্রিপ্টের পরিমাণ বেড়ে যাচ্ছে। যারা তোমাদের কারো যদি ইচ্ছে থাকে যে ওয়েব ডেভেলপার হবা, তাহলে কিন্তু তোমার HTML CSS এর পাশাপাশি এই ধরনের বিভিন্ন কিন্তু কি ভাষা শিখতে হবে, কারণ স্ট্যাটিক ওয়েব পেজের চাহিদা কিন্তু কি এখন খুব বেশি নাই। এবার আমরা হচ্ছে একটু রিয়েল লাইফ উদাহরণ দেখবো, যেমন স্ট্যাটিক ওয়েব পেজের একটা উদাহরণ হইতে পারে। আচ্ছা এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা বা লিখছো কিনা সেটা একটু কমেন্টে আমাকে জানাবে, যে এই পর্যন্ত যা যা পড়াইলাম সেগুলো তোমরা বুঝতে পারছো কিনা, স্ট্যাটিক আর ডাইনামিকের সংজ্ঞাটা, এবং এটা তোমাদের লেখা হয়েছে কিনা, হইলে আমি এটা বুঝবো। আচ্ছা লামিয়া বলতেছে লেখা শেষ, অরিন বলতেছে বুঝছি, সুমাইয়া, আচ্ছা ফুয়াদ বলতেছে বুঝি নাই। আচ্ছা ফুয়াদ ভাইয়া বলো কোন অংশটা তুমি বুঝো নাই, যে কি বুঝো নাই সেটা একটু বলো। তুমি কি সংজ্ঞায়নটা বুঝো নাই, নাকি এটার ব্যবহারটা বুঝো নাই, কি বুঝো নাই? একটু কমেন্টে যদি আমাকে বলতে তাহলে আমার পক্ষে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আরো সহজ হইতো। যে একটু বলতে হবে কোন অংশটা বুঝো নাই। আচ্ছা যদি না বলো তাহলে তো আমার পক্ষে আর কি বলা সম্ভব নয়। সো তুমি কমেন্ট করো যে কোন অংশটা বুঝো নাই, আমি ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। অথবা আমাদের গ্রুপেও পোস্ট করতে পারো, আমাদের মেসেঞ্জার গ্রুপেও দিতে পারো, তাহলে সেখান থেকেও আমি তোমাকে হেল্প করার ট্রাই করব।
আর কোথাও যদি দিতে না পারো তো আমাকে তো ইনবক্সেও নক করতে পারবে, নো প্রবলেম, কোন অংশটা তুমি বুঝো নাই। ওকে, সো এখন আমরা এই দুটো নিয়ে তো কথা বলে ফেললাম, ডায়নামিক আর স্ট্যাটিক নিয়ে। এবার আমরা একটু কথা বলবো যে এগুলোর মধ্যে পার্থক্য কি কি আছে বা এটার বৈশিষ্ট্য কি কি আছে, এগুলোর সুবিধা অসুবিধা কি আছে। আচ্ছা, ফুয়াদ বলতেছে ব্যবহারটা বুঝো না। আচ্ছা, এই তো আমরা সামনে আসতেছি, এটা কোথায় ব্যবহার হয় সেটা আমরা দেখবো, সমস্যা নেই। সো এখন আমরা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো পড়ব, যে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য পড়ব, এবং একই সাথে বৈশিষ্ট্যের সাথে সাথে এটা কিন্তু আমাদের সুবিধা অসুবিধাটাও পড়া হয়ে যাবে। এরপর আমরা ডায়নামিকেরটায় যাব। এই যে আমি হচ্ছে মুজিবুর স্যারের বইটা থেকে এটা লিখে দিচ্ছি এবং আমার নিজের থেকে আরো কয়েকটা বলে দিব যদি এক্সট্রা লাগে, ঠিক আছে। সো তোমরা এই বইটা ফলো করলেও তোমাদের জন্য হয়ে যাবে। সো প্রথমে আমরা স্ট্যাটিকেরটা আলাপ করব, তারপর ডায়নামিকেরটাতে যাব, ঠিক আছে। আমরা সো স্ট্যাটিকেরটা দিয়ে শুরু করতেছি। প্রথমত স্ট্যাটিকের বৈশিষ্ট্য বলতে পারো। আর আমাদের তোমরা যদি স্ট্যাটিক পেজ দেখতে চাও তোমরা কিন্তু এই যে এই ওয়েবসাইটটায় চলে যাইতে পারো, cholokx.com। আমাদের যে ওয়েবসাইটটা cholokx.com, যদিও এটা নিয়মিত আপডেটেড না, অনেক আগে বানায় রাখা হয়েছে জাস্ট ডেমোর মতো। সো এটা কিন্তু একটা স্ট্যাটিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট, তোমরা চাইলে এটা ভিজিট করে দেখতে পারো। বর্তমানে যেসব সাইট তোমরা দেখো বেশিরভাগই তো ডায়নামিক, স্ট্যাটিক পাওয়াটা কষ্ট, তো তোমরা চাইলে এটার মধ্যে যে একটু দেখে আসতে পারো, ঠিক আছে। ওকে, প্রথমত আমরা যে বৈশিষ্ট্যটার কথা লিখব সেটা হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে লিমিটেড। তোমরা বাংলায় লিখবে, আমি শর্টলি লিখতেছি। কন্টেন্ট লিমিটেড এর মানে কি? স্ট্যাটিক ওয়েব পেজের মধ্যে কন্টেন্টগুলো হচ্ছে সুনির্দিষ্ট থাকবে। স্ট্যাটিক ওয়েব পেজের মধ্যে কন্টেন্টগুলো সুনির্দিষ্ট থাকবে, ঠিক আছে। তারপর সেকেন্ড যে বৈশিষ্ট্যটা, লেস লোডিং টাইম। এটাকে কি লিখবো আমরা? ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হবে। স্ট্যাটিক ওয়েব পেজগুলো হচ্ছে খুব দ্রুত লোড হয়, কারণ কন্টেন্ট নির্দিষ্ট বা কন্টেন্ট কম, এই জন্য এটা দ্রুত লোড হয়ে যাবে, ঠিক আছে। ডায়নামিকের মধ্যে তো অনেকগুলো কন্টেন্ট একসাথে লোড করে অনেক রকম ফাংশনালিটি লোড করতে হয়, যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে, অনেকগুলো ফাংশনালিটি লোড করতে হয়। এই জন্য ডায়নামিক হচ্ছে লোড হইতে সময় বেশি লাগে। স্ট্যাটিকগুলো হচ্ছে খুব ইজিলি লোড হয়ে যায় যেহেতু কন্টেন্ট সুনির্দিষ্ট থাকে। সাধারণত নো ডেটাবেস কানেকশন। এটা কি লিখবা? স্ট্যাটিক ওয়েব পেজে বা স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কিন্তু সব সময় না, স্ট্যাটিক ওয়েব পেজে বা স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। আবারও বলতেছি, স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোনো ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। আবারও বলতেছি, স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোনো ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। ওয়ান ওয়ে কমিউনিকেশন বা একমুখী যোগাযোগ। স্ট্যাটিক ওয়েবসাইটে বা স্ট্যাটিক ওয়েব পেজে সাধারণত একমুখী যোগাযোগ হয়, একমুখী যোগাযোগ, এবং সেটা হচ্ছে সার্ভার টু ক্লায়েন্ট। সেই যোগাযোগটা কি? সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে। দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত একমুখী যোগাযোগ হয়, সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত একমুখী যোগাযোগ হয়, সেটা হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে। মানে তুমি শুধু সার্ভার থেকে তথ্য পাবা, তুমি কিন্তু তাকে কোনো তথ্য নিজের থেকে দিতে পারবা না, ঠিক আছে। আর ডায়নামিকে কিন্তু, যেমন ধরো ফেসবুক একটা ডায়নামিক সাইট, তুমি যদি একটা লাইক দাও বা কোথাও একটা কমেন্ট করো, সেটা কিন্তু ফেসবুকের সার্ভারে চলে যাবে, ফেসবুক কিন্তু সেটা রেখে দিবে, অন্যরাও কিন্তু তোমার সেই কমেন্টটা দেখতে পারবে, ঠিক আছে। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে সেটা হয় না। স্ট্যাটিকের ক্ষেত্রে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয় শুধুমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে, সার্ভার থেকে ডেটা দেওয়া হয়, ক্লায়েন্ট সেগুলো দেখতে পারে, ঠিক আছে।
একজন বলতেছে কিভাবে গ্রুপে জয়েন দিব। কিভাবে গ্রুপে জয়েন দিবা সেটা জানতে আমাকে হচ্ছে মেসেঞ্জারে নক করতে পারো, অথবা তোমাদের আফতাব মাহমুদ সাকিবকে মেসেঞ্জারে নক করতে পারো, সে বলে দিবে যে কিভাবে আমাদের সাথে আমাদের মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে হয়। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের চলক থেকে হচ্ছে যে এসএসসি বা এইচএসসি যেই তোমাদের শর্ট কোর্স সিলেবাসটা দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করাই দিচ্ছি। ফিজিক্স, ম্যাথ এবং আইসিটি, ঠিক আছে, এই 3 বিষয় পুরাটাই আমরা আমাদের গ্রুপ থেকে ফ্রি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করাই দিচ্ছি। যারা জানো না আর কি তাদের জন্য বলতেছি এটা। আমাদের প্রতি শনি এবং রবিবার রাত 8:30টায় ম্যাথের ক্লাস হয়, আর তারপরে সোম এবং মঙ্গলবার রাত 8:30টায় ফিজিক্সের ক্লাস হয়, 8:30 বা 9টায়, ঠিক আছে, এবং পরীক্ষাও হয়। আর বুধ বৃহস্পতিবার হচ্ছে আইসিটির ক্লাসটা হয়, ঠিক আছে, এবং ক্লাস টাইমে পরীক্ষাও হবে। মনে করো বেশ কয়েকটা ক্লাস যাওয়ার পরে হয়তো একটা পরীক্ষা নেওয়া হবে, এভাবে করে আগাবে। এবং মোটামুটি আমাদের টার্গেট 3 মাসের মধ্যে তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে পুরোটা শেষ করে দেওয়া, অর্থাৎ তোমাদের এইচএসসি আসার আগেই তোমাদের পুরো সিলেবাসটা আমাদের এই গ্রুপ থেকে ফিজিক্স, ম্যাথ এবং আইসিটি সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা চাইলে তাহলে এখন বলতে পারো ভাই ক্লাস তো সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, ক্লাস সবার জন্য ওপেন, যে কেউ আমাদের ক্লাসটা করতে পারবে, ক্লাস কারোর জন্য মানা নাই। বাট পার্সোনালি যদি তুমি কেয়ার পেতে চাও, ঠিক আছে, পার্সোনালি কেয়ার পেতে চাইলে মানে আমাদেরকে সরাসরি মেসেজ করে কেয়ার পেতে চাইলে তখন আমাদের মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে হবে, যে ভাই সরাসরি আমাদের থেকে কোশ্চেন করতে পারবা সেখানে। সো সেইটা কিভাবে যুক্ত হবা সেটা জানার জন্য আমাকে মেসেজ দিতে পারো, অথবা আমাদের অ্যাডমিন গ্রুপের যদি কেউ থাকে আমি বলবো যে একটু কমেন্টে সেই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিতে। কমেন্টে তোমাদেরকে যে আমাদের একটা ফর্ম আছে ওটা পূরণ করেই তুমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবা, ঠিক আছে। আমাদের ফেসবুকে হয়তো পোস্টটা দেওয়া আছে, যারা খুঁজে পাবা না তারা আমাকে ইনবক্সে নক দিও, আমি বলে দিব, কোনো সমস্যা নেই। তো জাকারিয়া, আশা করি তুমি আমাকে ইনবক্সে নক দিয়ে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, রাসেল বলতেছে ভাই আপনাদের টাকা খরচ হয় না। কিসের টাকা খরচ ভাই? ওই যে ওয়েবসাইট বানাইতে, নাকি কিসের জন্য টাকা খরচের কথা বলতেছো? ওয়েবসাইট বানাইতে নাকি? আমি বুঝি নাই, তুমি প্রশ্নটা আবার করো, ঠিক আছে, ডিটেলস কোশ্চেন করো, তাহলে অ্যান্সার দিতে পারবো। এরপরে আমাদের 5 নম্বর বৈশিষ্ট্যটায় আসো। পাঁচ নাম্বারটা ইজি ডেভেলপমেন্ট and maintenance. সো 5 নাম্বার যেটা আমি বলতেছি যে এই ধরনের ওয়েবসাইট তৈরি করা সহজ এবং রক্ষণাবেক্ষণ বা নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ। বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি। স্ট্যাটিক ওয়েবসাইট বানানো সহজ এবং রক্ষণাবেক্ষণ করাও কি সহজ, নিয়ন্ত্রণ করাও সহজ। স্ট্যাটিক ওয়েবসাইট বানানো সহজ, রক্ষণাবেক্ষণ বা নিয়ন্ত্রণ করতেও সহজ। এরপর আমরা পরের বৈশিষ্ট্যটায় চলে যাব, 6 নম্বর বৈশিষ্ট্যটা। লো কস্ট, খরচ কম। স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে বা স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করতে খরচ কম হয়, যেহেতু এটা বানাইতে সহজ এই জন্য খরচও কি হবে, কম হবে, বানাইতে খরচও কম হবে। স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে খরচ কম। এরপর ফাইনাল যে বৈশিষ্ট্যটার কথা আমরা বলবো 7 নাম্বার, সেটা হচ্ছে HTML ও CSS। ঠিক আছে, HTML and CSS। স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে শুধুমাত্র HTML ও CSS ব্যবহার করা হয়। স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে শুধুমাত্র HTML ও CSS ব্যবহার করা হয়, কোনো ধরনের প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। সাধারণত কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য ব্যবহার করতে হয় না। রাসেল বলতেছে ওয়েবসাইট বানাইতে খরচ হয় কিনা। দেখো, এই যে ধরো এই cholokex.com আছে, এই ডোমেইনটা, প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি, ডোমেইনটা কিনতে হয়, ঠিক আছে, ডোমেইনটা কিনে নিতে হয়, কারণ .com ডোমেইন ফ্রিতে পাওয়া যায় না। ঠিক আছে, কিছু কিছু ডোমেইন আছে যেগুলো 1 বছরের জন্য বা অল্প সময়ের জন্য ফ্রিতে নেওয়া যায়, বাট .comটা ফ্রিতে নেওয়া যায় না। সো এই ডোমেইনটা তোমাকে কিনে নিতে হবে। তারপরে তোমার ওয়েবসাইটটা
হোস্ট করতে হয়, ওয়েবসাইটটা কোনো একটা জায়গায় রাখতে হয়, সেই স্টোরেজটা, হ্যাঁ ওয়েবসাইটটা তো তুমি ফাইলগুলো রাখছো একটা স্টোরেজে বা একটা সার্ভারে রাখতে হয়, বুঝছো? তো পুরো একটা সার্ভার তো তুমি কিনতে পারবে না, সার্ভারের একটা কিছু অংশ তোমাকে কিনতে হবে, মানে একটা সাইজ। সো ওই সার্ভার বা হোস্টিংটা ভাড়া নিতে হয়, মানে কিনা তো যায় না, কিনতে তো অনেক খরচ হবে, ভাড়া নিতে হয়। সো ডোমেইনও কিনতে হয় বা ভাড়া নিতে হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, হোস্টিংটাও কিনতে হয় বা ভাড়া নিতে হয়। হ্যাঁ, খরচ কত? একটা ডোমেইন কিনতে 800-900 থেকে 1000 টাকার মতো লাগে, আর হোস্টিং কিনতে কয়েক হাজার টাকা লাগে, লাইক 3-4 হাজার টাকা, আরো কমেও পাওয়া যায়। বাংলাদেশি অনেক ওয়েবসাইট ডোমেইন সেবাদাতা বা হোস্টিং সেবাদাতা আছে, তাদের কাছ থেকে হয়তো তুমি বছরে 1500 টাকা বা 2000 টাকা খরচ করেই ছোটখাটো ওয়েবসাইট বানানোর জন্য ডোমেইন বা হোস্টিং নিতে পারবা, খুব খরচ কম। আর যাদের এন্টারপ্রাইজ ওয়েবসাইট, মনে করো ফেসবুক বা গুগল, ওদের সার্ভার তো বিশাল, ওদের খরচ অনেক বেশি, বানাইতেও খরচ বেশি, ইয়ে করতেও খরচ বেশি, ওদেরটা হিসেব আলাদা। ওয়েবসাইটের খরচটা প্রায় পুরোটাই নির্ভর করে তোমার হোস্টিং এর উপরে, মানে যে সার্ভারটা তুমি ভাড়া নিচ্ছ সেইটার উপরে। একটা ওয়েবসাইট, আমরা কিন্তু এই যে এই লেকচারগুলো দিচ্ছি, এটা শেষ করার পর তোমরা কিন্তু সবাই যার যার নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট কিন্তু তোমরা বানায় ফেলতে পারবা, এবং সেটা কিন্তু তোমরা ইন্টারনেটে পাবলিশও করতে পারবা, এবং ইন্টারনেটে পাবলিশ করে সবাইকে দেখাইতে পারবা। ভাইয়া টাকা লাগবে না, ফ্রিতে কিভাবে করা যায় সেটা শিখাই দিব। তুমি কিন্তু ইন্টারনেটে পাবলিশ করে দেখাইতে পারবা, এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েব পেজ। তুমি যে কাউকে এটা লিঙ্কও দিতে পারবা যে দেখো, হ্যাঁ এটা এমন না যে শুধু তোমার মোবাইলে বা তোমার কম্পিউটারের মধ্যেই থাকবে, যে কেউ এটা যে কোনো জায়গায় বসে দেখতে পারবে, এটা তোমরা করতে পারবা। ফ্রিতে কিভাবে করতে পারবা সেটা কিন্তু আমি শিখাবো। আর বলতে পারো যে ভাই এই চ্যাপ্টারটা শেষ করতে কয়দিন লাগবে? আপাতত আমরা দেখো 4টা ক্লাস প্রায় চলে গেছে আমাদের বেসিকগুলো বুঝতে, মানে HTML ওয়েব ডেভেলপমেন্টের যে বেসিক জিনিস আছে এগুলো বুঝতে আমাদের প্রায় 4টা ক্লাস চলে গেছে। এরপর আমরা HTML এর ট্যাগ বা ভিতরের যে বিভিন্ন জিনিস আছে এগুলো পড়তে আমাদের আরো 3-4 ক্লাস লাগবে, এবং এগুলোর যদি তোমরা ডিটেল উদাহরণ দেখতে যাও তাহলে কিন্তু আরো সময় লাগবে। ফাইনালি হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে পাবলিশ করতে হয়, আমি দেখলাম সিলেবাসের মধ্যে সেটা নিয়েও আলাপ আছে, তো সেটাও আমি সংক্ষেপে শিখাই দেওয়ার চেষ্টা করব, ওয়েবসাইট পাবলিশ করাটা। তো ওইটাও শিখাইতে হবে, এবং এরপর যদি সময় পাই 2-একটা সৃজনশীল বা কিছু প্রশ্ন ডিসকাস করা যাবে। তো মোটামুটি মনে করো যে আরো মোটামুটি বেশ কিছু ক্লাস লাগবে চ্যাপ্টারটা ভালো মতো শেষ করার জন্য, কারণ এই চ্যাপ্টারে প্র্যাকটিক্যাল অংশগুলো বেশি আছে। যদি আমরা প্র্যাকটিক্যাল অংশগুলো হাতে কলমে দেখতে চাই, তাহলে একটু সময় লাগবে। আর যদি বলো যে ভাই না শুধুমাত্র পড়ায় দেন, পড়ায় দিলে ওটা সময় বেশি লাগবে না, ঠিক আছে? পড়ায় দেওয়ার জন্য আমরা কি বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবা, কম সময়ে করা যায়। আর একটু হচ্ছে প্র্যাকটিক্যালি দেখায়, মানে জিনিসগুলো দেখাইলে একটু সময়টা বেশি লাগবে, ল্যাব ওয়ার্ক যেটাকে বলে, ঠিক আছে? রাসেল বলতেছে ই পোর্টফোলিওর মতো পার্সোনাল ওয়েবসাইট নিয়ে বললেন। হ্যাঁ বললাম তো যে এটা আস্তে আস্তে তোমরা যদি এটার সাথে যুক্ত থাকো তাহলে তোমরা সবাই নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও বা ই পোর্টফোলিও বা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবা, কোনো প্রবলেম নাই। সো আমরা স্ট্যাটিকের জিনিসগুলো শিখে ফেলছি, বৈশিষ্ট্যগুলো। এবার আমরা হচ্ছে একটু ডাইনামিকের বৈশিষ্ট্যগুলো শিখবো। সো তোমরা একটু আমাকে কমেন্টে বলবে যে তোমরা সবগুলো বৈশিষ্ট্য সুন্দর মতো লিখতে পারছো কিনা। এটা একটু ডিটেল ভাবে লেখানোর কারণেই এইটা, যে এটা তোমার লিখতে লিখতে কিন্তু তোমরা সবাই কিন্তু একবার করে কিন্তু আমার কথাগুলো শুনছো, আমি কিন্তু একবার না 2-3বার করে বলছি, কথাগুলো তোমরা শুনেছো, অনেকে খাতার মধ্যে লিখেছো। তো লেখার ফলে এবং শোনার ফলে এই বৈশিষ্ট্য কিন্তু তোমার আর পড়তে হবে না, বই থেকে আর পড়তে হবে না, জাস্ট পরীক্ষার আগে একবার এই খাতা চোখ বুলাইলে বা বইতে চোখ বুলাইলেই হবে, পড়া কিন্তু এখনই হয়ে গেছে। আমি যে লেখাই দিলাম এটার কারণই হচ্ছে এইটা, কারণ আইসিটি দেখা গেছে তোমরা কেউ অতটা গুরুত্ব দিয়ে পড়ো না। এখানে যদি আমার সাথে সাথে একবার করে পড়ে ফেলো তাহলে কিন্তু এটা আর পড়া লাগবে না, পড়াটা তোমার এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। ডাইনামিকের যে প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে কন্টেন্ট চেঞ্জ। এটা কি? ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে, মানে ব্যবহারকারী যা চায়, ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে ডাইনামিক ওয়েব পেজের কন্টেন্ট পরিবর্তিত হতে পারে লোডিং ছাড়াই। আবারও বলতেছি, ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে কোনো প্রকার পেজ লোডিং ছাড়াই
ডাইনামিক পেজের কন্টেন্টগুলো পরিবর্তন হতে পারে। আবারও বলতেছি, ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে ডাইনামিক পেজের কন্টেন্টগুলো চেঞ্জ হইতে পারে কোনো প্রকার নতুন লোডিং ছাড়াই। অর্থাৎ কোনো প্রকার নতুনভাবে পেজটা লোড না করেই ব্যবহারকারীর চাহিদার উপর ভিত্তি করে কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাইতে পারে। সেকেন্ড যে বৈশিষ্ট্যটার কথা আমরা বলতেছি সেটা হচ্ছে ফাস্টার আপডেট, দ্রুত আপডেট। ঠিক আছে, যেহেতু পেজ লোডিং ছাড়াই কন্টেন্ট নতুনভাবে আসে, এই জন্য আপডেটটাও দ্রুত হয়, মানে পুরো পেজটা নতুন করে লোড না হওয়ার কারণে আপডেটগুলো দ্রুত হয়। তাহলে পেজের কন্টেন্ট আপডেট খুব দ্রুত গতিতে হয়। আবারও বলতেছি, পেজের কন্টেন্ট আপডেট খুব দ্রুত গতিতে করা যায়। পেজের কন্টেন্ট আপডেট দ্রুত গতিতে করা যায়। পেজের কন্টেন্ট আপডেট খুব দ্রুত গতিতে করা যায়। আমি এগুলো একটু লিখে নিচ্ছি, তারপর একটা একটা করে আলাপ করব। ওকে, সো আমরা প্রথম দুইটা আলাপ করছি, এবার 3 নাম্বারটা আসি। 3 নাম্বারটা বলতেছে ইউজার কন্ট্রোল। ইউজার কন্ট্রোলটা কি জিনিস এটা আমি বলতেছি। ইউজার কন্ট্রোল হচ্ছে ব্যবহারকারীর উপর ভিত্তি করে নতুন নতুন ব্যবহারকারীর উপর ভিত্তি করে আলাদা আলাদা পেজ দেখানো সম্ভব। ধরো তুমি যদি এই লিংকে যাও, আমি বুঝাই দিচ্ছি এটা জিনিসটা কি। তোমরা যদি এই লিংকে যাও facebook.com/profile.php, ধরো এটার মধ্যে গেলাম facebook.com/profile.php। এই লিংকে গেলে কি হবে জানো, তুমি তোমার প্রোফাইলটা দেখবা। তুমি যদি ফেসবুকে লগ ইন করা থাকো তাহলে তুমি তোমার প্রোফাইলটা দেখবা, আর তুমি যদি ফেসবুকে লগ ইন করা না থাকো তাহলে ফেসবুক তোমাকে লগ ইন করতে বলবে। তাহলে ইউজার কন্ট্রোল হচ্ছে যে ব্যবহারকারীর উপর ভিত্তি করে আলাদা আলাদা পেজ দেখানোর ব্যবস্থা থাকে। লিংক কিন্তু একটাই। তুমি যখন আচ্ছা এটার কথা বাদ দেই, তুমি ধরো facebook.com-এ গেছো, facebook.com-এ গেলে তুমি যদি লগ ইন করা থাকো তাহলে তো তোমার নিউজ ফিড চলে আসবে, আর যদি লগ ইন না থাকো তাহলে তোমাকে বলবে লগ ইন করতে। লগ ইন করার পরে facebook.com-এ গেলে তুমি কিন্তু নিউজ ফিড দেখবে। এখন তোমার নিউজ ফিডে যে কন্টেন্টগুলো তুমি দেখো, আরেকজনের নিউজ ফিডের কন্টেন্ট কিন্তু তোমার মতো সেম না। সে কি চায় তার উপর ভিত্তি করে, বা সে কোন কোন জায়গায় লাইক দিয়ে রাখছে, তার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে, তাদের কন্টেন্টগুলো কিন্তু সে তার নিউজ ফিডে দেখে। সো facebook.com-এ গেলে এক একজন ব্যবহারকারী নিউজ ফিডটা এক এক রকম দেখতে পায়। তার মানে ইউজারের উপর ভিত্তি করে, ব্যবহারকারীর উপর ভিত্তি করে আলাদা আলাদা পেজ দেখানোর ব্যবস্থা থাকে। ব্যবহারকারীর উপর ভিত্তি করে আলাদা আলাদা পেজ দেখানোর ব্যবস্থা থাকে। লিংক কিন্তু একটাই, পেজ কিন্তু একটাই, কিন্তু এক এক ব্যবহারকারী সেটা দেখবে এক এক রকম। এটাই হচ্ছে ডাইনামিকের মজা। ডাইনামিকের মজাটা কি, লিংক কিন্তু একটাই থাকতেছে, লিংক চেঞ্জ হচ্ছে না, ওয়েবসাইটও চেঞ্জ হচ্ছে না, পেজও চেঞ্জ হচ্ছে না, একই পেজের মধ্যে এক একজন এক এক জিনিস দেখতেছে।
সো ইউজার কন্ট্রোল জিনিসটা হচ্ছে ব্যবহারকারীর উপর ভিত্তি করে আলাদা আলাদা পেজ দেখানোর ব্যবস্থা থাকে, অথবা একই পেজে আলাদা আলাদা কন্টেন্ট দেখানোর ব্যবস্থা থাকে। আচ্ছা আমি এটা লিখেই দেই, তোমাদের এটা বোধহয় লিখতে একটু সমস্যা হবে, এই জন্য আমি এটা লিখে দিচ্ছি। ব্যবহারকারীর উপর ভিত্তি করে একই পেজে আলাদা আলাদা কন্টেন্ট দেখানো যায়। আলাদা আলাদা কন্টেন্ট দেখাতে সক্ষম। সো ব্যবহারকারীর উপর ভিত্তি করে একই পেজের উপর কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট দেখাইতে সক্ষম। বাট স্ট্যাটিক ওয়েব পেজে যেটা হয়, তুমি যেই পেজে যাও সেই পেজের কন্টেন্ট ইউজার চেঞ্জ হলে কিন্তু সেই পেজের কন্টেন্ট চেঞ্জ হয় না। এরপর আসো পরেরটায়, ইউজার ইনপুট। ইউজার ইনপুটটা কি জিনিস? ইউজার ইনপুট হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে ইউজার চাইলে কিছু একটা দিতে পারে। ওই যে স্ট্যাটিকের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ছিলাম যে কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান ওয়ে, শুধুমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে তথ্য আসে। এখানে কমিউনিকেশনটা হচ্ছে টু ওয়ে। কমিউনিকেশনটা কিরকম? দ্বিমুখী, যে সার্ভারের কাছ থেকে যেমন ক্লায়েন্টের কাছে তথ্য আসে, ক্লায়েন্ট চাইলে কোনো একটা তথ্য সার্ভারে পাঠাইতে পারে। আমরা উদাহরণ হিসেবে বলছিলাম ফেসবুকে কমেন্টের কথা। তুমি যদি কোনো একটা পোস্টের মধ্যে কমেন্ট করো, সেটা তুমিও দেখতে পারবা এবং সেটা সার্ভারে কিন্তু সেভ হয়ে যাবে। তোমার ফ্রেন্ড সার্কেল বা অন্যরাও কিন্তু সেই পোস্টের কমেন্টটা দেখতে পারে। যেমন ধরো এই যে লাইভ ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো আমাকে করতেছো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং এখানে এই লাইভ ভিডিওটা যারা দেখতেছে তারাও কিন্তু এই কমেন্টগুলো কি দেখতে পাচ্ছে। তার মানে ইউজার ইনপুট, বা এখানে আমরা বলবো যে ইউজার চাইলে সার্ভারে কোনো তথ্য ইনপুট করতে পারে। ইউজার চাইলে সার্ভারে কোনো তথ্য ইনপুট করতে পারে, বা এখানে সার্ভারের সাথে ক্লায়েন্টের যোগাযোগটা দ্বিমুখী। সার্ভারের সাথে ক্লায়েন্টের যোগাযোগটা কি দ্বিমুখী, বা আমরা এখানে বলবো কি ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পড়ছো না ওই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, যে দুইজনেই দুইজনের সাথে যোগাযোগ করতে পারে বা তথ্য আদান প্রদান করতে পারে। সো আশা করি এটা বুঝতে পারছো। এরপর আসো ডাটাবেস কানেক্টেড। সাধারণত ডাইনামিক পেজগুলো কোনো একটা ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। কোনো একটা ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। পেজের জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা থাকে। যেমন ধরো আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে ফেসবুকের প্রোফাইল পেজ, হ্যাঁ, একটা ফেসবুকের প্রোফাইল পেজে দেখা যায় এই মাঝখানে একটা প্রোফাইল পিকচারের জন্য একটা গোল আইকন থাকে, তার পিছনে একটা কাভার ফটো থাকে, এইখানে নেম লেখা থাকে, এদিকে হচ্ছে অ্যাবাউট, এই ধরনের কিছু জিনিস থাকে, আর এই পাশে থাকে হচ্ছে টাইম লাইন। সবার ফেসবুক প্রোফাইল কিন্তু অনেকটা এইরকমই, যে একটা গোল প্রোফাইল পিকচারের আইকন, তার পিছনে কাভার ফটো, নিচে নেম, এখানে কিছু অ্যাবাউট, আর এদিকে হচ্ছে টাইম লাইনের পোস্টগুলো দেখা যায়। সো এই প্রোফাইল পেজটা কিন্তু একটাই বানানো আছে। কয়টা? একটা প্রোফাইল পেজের কাঠামোটা বানানো আছে। এখন যার যার প্রোফাইল দেখানো দরকার একটা ডেটাবেজের সাথে এটা কানেক্টেড আছে। তুমি যখন ঢুকবা ওই ডেটাবেজ থেকে তথ্য নিয়ে নামের জায়গায় তোমার নাম, প্রোফাইল পিকচারের জায়গায় তোমার প্রোফাইল পিকচার, কাভার ফটোর জায়গায় তোমার কাভার ফটো, তারপরে অ্যাবাউটের জায়গায় তোমার অ্যাবাউট, টাইমলাইনের জায়গায় তোমার টাইমলাইনটা বসায় দিবে। বসায় দেওয়ার পর এটা তোমার প্রোফাইল পেজ হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছো? যে ডাইনামিক পেজগুলো হচ্ছে ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। সেখানে সাধারণত একটা পেজের লেআউট তৈরি করা থাকে, একটা পেজের টেমপ্লেট তৈরি করা থাকে, একটা পেজের ফ্রেমওয়ার্ক তৈরি করা থাকে। শুধুমাত্র ডেটাবেস থেকে তথ্য বসায়ে সেখানে একটা নতুন পেজ আপডেট করে ফেলা যায়, নতুন পেজ বানায় ফেলা যায়। তাহলে আমরা এটা এত বড় করে লিখবো না, আমরা জাস্ট বোঝানোর জন্য বড় করে বললাম। আমরা শুধুমাত্র লিখবো ডাইনামিক ওয়েবসাইট সাধারণত ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে এবং সেটা ডেটাবেস থেকে তথ্য আদান প্রদান করে। বুঝাইতে পারছি? আবারও বলতেছি, ডাইনামিক ওয়েবসাইট সাধারণত একটা বা একাধিকও হইতে পারে, ডেটাবেজে কানেক্টেড থাকে এবং সেই ডেটাবেজের সাথে অনবরত তথ্য আদান প্রদান করে। ওইখান থেকে তথ্য নিয়েই কিন্তু সে তার সাইটটাকে আপডেট করে বেসিক্যালি। 6 নাম্বারটায় আসো, ইনফরমেটিভ। ইনফরমেটিভটা কি জিনিস? ইনফরমেটিভ হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি তথ্যবহুল হয়। মানে এখানে ডেটাবেজের সাথে কানেকশন আছে, অনবরত আপডেট করতে পারতেছে, এই জন্য এটা অনেক বেশি তথ্যবহুল হয়। ঠিক আছে, ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি তথ্যবহুল হয়। লিখে ফেলো, ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি
তথ্যবহুল হয়। আবারও বলতেছি, ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি তথ্যবহুল হয়। এরপরে এক্সাইটিং এন্ড ইন্টারেক্টিভ, এইটা কি জিনিস? ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি এক্সাইটিং হয়, মানে অনেক বেশি মজাদার হয় আর কি, তুমি বোরিং হয় না, সোজা কথায় বোরিং হয় না। আর ইন্টারেক্টিভ হয়, ইন্টারেক্টিভ মানে হচ্ছে তুমি মাউস নাড়াচ্ছ কিনা, কোথাও ক্লিক করতেছো কিনা, সেটার উপর ভিত্তি করে বারবার চেঞ্জ হইতে থাকে। সো আমরা বলবো যে ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ হয়। ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ হয়। ডাইনামিক ওয়েবসাইট অনেক বেশি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ হয়। ঠিক আছে, সো আশা করি এই পর্যন্ত সবাই লিখে ফেলছো। আমাকে একটু কমেন্টে জানাও যে সবাই এই পর্যন্ত লিখতে পারছো কিনা, বৈশিষ্ট্যগুলো, স্ট্যাটিক এবং ডাইনামিকের বৈশিষ্ট্যগুলো সবাই লিখে ফেলতে পারছো কিনা। আর কারো যদি কোনো বৈশিষ্ট্য বা কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে সেটাও কিন্তু আমাকে বলতে পারো, আমি বুঝিয়ে দিব আবারও। ওকে, রাসেল বলতেছে ডান, সাদিয়া বলতেছে লিখতে পারছি, আইমন, জান্নাতুল, লামিয়া, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। ওকে, সবাই বলতেছে হ্যাঁ ভাই বুঝতে পারছি, লেখা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা কষ্ট করে ক্লাসটা করতেছো এবং লিখে ফেলছো। ওকে, আচ্ছা, সো এবার আমরা হচ্ছে এটার পার্থক্য নিয়ে আলাপ করব। পার্থক্য বা অসুবিধা, সুবিধা অসুবিধা এগুলো নিয়ে একটু আলাপ করব। সুবিধা, আমরা বৈশিষ্ট্যগুলো যেগুলো পড়ছি এগুলাই মোটামুটি সুবিধা বলতে পারো। হ্যাঁ, তাহলে অসুবিধা কি? অসুবিধাগুলো হচ্ছে তোমাদের বইতে দেওয়া থাকবে, তোমরা সুবিধা অসুবিধাগুলো একটু পড়ে নিতে পারবা। বইতে দেওয়া আছে, সেই সুবিধা অসুবিধা আমি আর পড়াবো না, তোমরা একটু পড়ে নিবে বই থেকে, যে যেই ফলো করো সেখান থেকে পড়ে নিবে। নাইলে বলবে যে ভাই খালি ডাইনামিক আর স্ট্যাটিকই পড়াইতেছে 1 ঘন্টা লাগায়, সো সেটা আর পড়াবো না। এবার হচ্ছে আমি একটু পার্থক্যগুলো নিয়ে আলাপ করব। হ্যাঁ, পার্থক্যগুলো আলাপ করার আগে আমি একটু পার্থক্যগুলোর পয়েন্টগুলো একটু লিখে নিব, ধরে ধরে সেই পয়েন্টগুলো ধরে ধরে পার্থক্যটা বুঝিয়ে দিব। সো আমি হচ্ছে পার্থক্যের যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি একটু লিখে নিলাম, এবার আমি তোমাদেরকে সেগুলো ডিটেইলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমত আমি যেটা লিখছি সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? আমরা বলবো স্ট্যাটিক ওয়েব পেজের কন্টেন্ট সুনির্দিষ্ট। একটা স্ট্যাটিক ওয়েব পেজের কন্টেন্ট সুনির্দিষ্ট, আর ডাইনামিকের মধ্যে হচ্ছে কন্টেন্ট সুনির্দিষ্ট না। সেখানে অনেক কন্টেন্ট থাকতে পারে, অনেক কন্টেন্ট হচ্ছে ডেটাবেজের মধ্যে থাকতে পারে, সেগুলো এনে যে কোনো সময় কি করা যাবে, প্রদর্শন করানো যাবে। তাহলে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট, আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কন্টেন্টগুলো ইন্টারঅ্যাক্টিভ বা পরিবর্তনশীল। তারপরে রান টাইম, এটা কি জিনিস? এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট একবার লোড হয়ে যাওয়ার পর সেটা আর পরিবর্তন হয় না। নতুন করে লোড করা ছাড়া স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন হয় না। আবারও বলতেছি, নতুন করে লোড করা ছাড়া স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন হয় না। আর ডাইনামিকের ক্ষেত্রে হচ্ছে নতুন করে লোড করা ছাড়াই পেজের কন্টেন্ট চেঞ্জ হয়।
স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে নতুন করে লোড না করেই পেজের কন্টেন্ট চেঞ্জ করা যায় না, আর ডাইনামিকের ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ না করেই কন্টেন্ট, নতুন কন্টেন্ট কি হবে, সরি, নতুন করে লোড না করেই কন্টেন্ট চেঞ্জ হবে। সো এখানে হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট স্ট্যাটিকের ক্ষেত্রে, তারপরে এস লিখে দিলাম, আর এদিকে মনে করো একটা ডি লিখে দিলাম ডাইনামিক বোঝানোর জন্য। আর এটার মধ্যে হচ্ছে কি কন্টেন্ট নির্দিষ্ট নয় বা ইন্টারেক্টিভ, কন্টেন্টগুলো হচ্ছে কি ইন্টারেক্টিভ, ঠিক আছে, কন্টেন্ট নির্দিষ্ট না, ইউজারের ইন্টারাকশনের উপর ভিত্তি করে কন্টেন্ট চেঞ্জ হয়। নতুনভাবে লোড না করলে কন্টেন্ট চেঞ্জ হয় না। পেজকে যদি নতুনভাবে লোড না করো তাহলে কন্টেন্ট চেঞ্জ হবে না কখনোই। পেজ লোডিং ছাড়াই কন্টেন্ট পরিবর্তন হতে পারে, পেজ লোডিং ছাড়াই কন্টেন্ট পরিবর্তিত হতে পারে। তারপরে আসো যেটা বলতেছি লোডিং, তাহলে এই দুটো আমরা বুঝে দিব। এরপরে যেটা সেটা হচ্ছে লোডিং। লোডিংটা কি জিনিস? লোডিংটা হচ্ছে দ্রুত লোড হবে, কি হবে, দ্রুত লোড হবে, আর এটা লোড হতে টাইম বেশি লাগবে। দ্রুত লোড হবে ব্রাউজারে দ্রুত লোড হবে, আর এটা লোড হইতে সময় বেশি লাগবে, ঠিক আছে। ডাইনামিক পেজ বা ডাইনামিক ওয়েবসাইট ব্রাউজারে লোড হইতে সময় বেশি লাগবে, স্ট্যাটিক ওয়েবসাইট ব্রাউজারে লোড হইতে সময় কম লাগবে, ডাইনামিক ওয়েবসাইট লোড হইতে সময় বেশি লাগবে। এরপর আসো ডেটাবেজ। এটা তো আমরা বলছি ডেটাবেজের সাথে কানেকশন থাকে না, স্ট্যাটিক ওয়েবসাইটগুলো সাধারণত ডেটাবেজের সাথে কানেকশন থাকে না, ডেটাবেজের সাথে কানেকশন থাকে না, ঠিক আছে, ডেটাবেজের সাথে নট কানেক্টেড। ডেটাবেজের সাথে কানেকশন থাকে না, আর ডাইনামিকের হচ্ছে এক বা একাধিক ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। এরপরে আসো, এরপরে যেটা 5 নাম্বারটা, যেটা 5 নাম্বারটা নিয়ে আলাপ করতেছি, একমুখী কমিউনিকেশন। একমুখী কমিউনিকেশন, একমুখী কমিউনিকেশন, একমুখী যোগাযোগ, সেটা কি ক্লায়েন্ট থেকে সার্ভারে। এখানে যোগাযোগটা শুধুমাত্র একমুখী, ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে তথ্য আসে। স্ট্যাটিক ওয়েবসাইটের যোগাযোগটা একমুখী, সেটা ক্লায়েন্ট থেকে সার্ভারের দিকে, এবং এ কারণে এটা বেশি নিরাপদ, বেশি নিরাপদ, এবং এ কারণে কি এটা বেশি নিরাপদ। আর ডাইনামিকের মধ্যে কানেকশনটা হচ্ছে উভমুখী, ডাইনামিকের মধ্যে কানেকশনটা হচ্ছে উভমুখী, দ্বিমুখী কানেকশন। যেহেতু দ্বিমুখী কানেকশন, সো ইউজার যখন সার্ভারে তথ্য থ্রো করে, ইউজার যখন সার্ভারে তথ্য পাস করে, তখন মাঝখান থেকে সেই তথ্যটা কেউ না কেউ একটু চেঞ্জ করে দিতে পারে, বা তথ্যটা চুরি করতে পারে, অনেক রকম সমস্যা করতে পারে। সো এখানে কমিউনিকেশনটা হচ্ছে দ্বিমুখী, কমিউনিকেশনটা হচ্ছে দ্বিমুখী, মানে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে আসতে পারে, সার্ভার থেকে ক্লায়েন্টে যাইতে পারে, এবং এই কারণে এটা লেস সিকিউর। কমিউনিকেশন কি বা যোগাযোগ হচ্ছে দ্বিমুখী বা উভমুখীও বলতে পারো, উভমুখী, এ কারণে লেস সিকিউর, এ কারণে কম নিরাপদ, কম নিরাপদ, বেশি নিরাপদ নয়, এ কারণে এটা হচ্ছে কম নিরাপদ, এই যোগাযোগটা কম নিরাপদ। সো এইটুকু চলে গেল, এইটুকু চলে গেল। এরপর আসে 6 নাম্বার বৈশিষ্ট্যটা। 6 নাম্বার বৈশিষ্ট্যটা কি বলতেছে? আচ্ছা, এই পর্যন্ত হয়েছে কিনা, এই 5টা হয়েছে কিনা সেটা বলো, এই 5টার মধ্যে সবগুলো হয়েছে কিনা, এবং কোনোটা বুঝতে তোমাদের সমস্যা আছে কিনা, এই 5টার মধ্যে সবগুলো হয়েছে কিনা এবং কোনোটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু বলো। কোথায় কমেন্ট করবে যারা? ওকে, সাদিয়া বলছে ক্লিয়ার, আমি ধরে নিচ্ছি বাকিদেরও ক্লিয়ার। এবার 6 নাম্বারটা, এখানে হচ্ছে শুধুমাত্র HTML ও CSS ব্যবহার করা হয়, শুধুমাত্র HTML ও CSS ব্যবহার করা হয়। আর এটার ক্ষেত্রে HTML ও CSS এর পাশাপাশি
HTML CSS তো লাগেই, তার সাথে সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, PHP বা অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয় সাইটটাকে এটার ক্ষেত্রে তো ইন্টারঅ্যাকশনের কোনো দরকার নাই, এজন্য এই ওয়েবসাইট বানাইতে শুধুমাত্র HTML ও CSS ব্যবহার করা হয়। এই ওয়েবসাইট বানাইতে কি করা হয়, শুধুমাত্র HTML ও CSS ব্যবহার করা হয়। আর এটার ক্ষেত্রে HTML ও CSS এর পাশাপাশি ডাইনামিক ওয়েবসাইট বানানোর জন্য HTML ও CSS এর পাশাপাশি জাভাস্ক্রিপ্ট বা PHP বা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এরপরেরটা আসলে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি, বানাইতে সহজ, বানাইতে সহজ, নিয়ন্ত্রণও সহজ, নিয়ন্ত্রণও কি সহজ। আর এটা বানাইতে কঠিন বা কষ্ট, বানানোকে একটা প্রোগ্রাম বানানো বা একটা ওয়েবসাইট বানানো, এগুলোকে আমরা বলি ডেভেলপ করা। কি বলি, ডেভেলপ করা। যেমন ধরো বিল্ডিং যারা বানায় তাদেরকে ডেভেলপার বলে না, যে অমুক ডেভেলপার্স মানে কি, তারা বিল্ডিং বানায়, তাই তো। সো ওয়েবসাইট বা প্রোগ্রাম যারা বানায় তাদেরকেও কাইন্ড অফ ডেভেলপারই বলে। সো আমরা এটাকে বানানো না বলে ইংলিশে একটু বলি আর কি, যে উন্নয়ন করা বলি বা ডেভেলপমেন্ট করা বলি। সো বানাইতে খরচ বেশি, একটা হচ্ছে সহজ বা নিয়ন্ত্রণ সহজ, আর এটা হচ্ছে বানাইতে বা নিয়ন্ত্রণ করতে, নিয়ন্ত্রণ করাটা কষ্টসাধ্য, যেহেতু এটা একটু জটিল, করাটা হচ্ছে জটিল বা কঠিন। ফাইনালি আসো কস্টিং ইস্যুটা, খরচ কম আর এখানে হচ্ছে খরচ বেশি হয়। সো এই গেল আমাদের মোটামুটি কি HTML এর স্ট্যাটিক আর ডাইনামিক নিয়ে খুব বিশাল আলোচনা আমরা করে ফেললাম আজকে। পার্থক্যের ক্ষেত্রে 6 নম্বরের নাম লিখব না, নামগুলো লিখতে হবে না, এই নাম লেখার দরকার নাই, তোমরা সরাসরি পার্থক্যগুলো লিখবা। এভাবে লিখবা আর কি, যে 6 নাম্বারটা কি ছিল, ডেভেলপমেন্ট ছিল না, তুমি এভাবে বলবা যে স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করতে, বাংলাতেই লিখবা সব বানান। স্ট্যাটিক ওয়েবসাইট, আইমন তোমাকে বলতেছি, স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করতে সহজ এবং নিয়ন্ত্রণ করতেও সহজ, মানে স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা এবং নিয়ন্ত্রণ করাটা তুলনামূলক সহজ। ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করা বা নিয়ন্ত্রণ করাটা জটিল এবং কঠিন, তুলনামূলক জটিল এবং কঠিন। এটাই তো আমাদের 6 নাম্বারটা ছিল, তাই না? আমি তো মুছে ফেলছি, বলতে পারতেছি না। আর এটার ক্ষেত্রে যদি এইটা 6 নাম্বার হয়, তাহলে সেটা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েব পেজ বানানোর জন্য শুধুমাত্র HTML ও CSS ব্যবহার হয়, আর ডাইনামিক ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে HTML ও CSS এর পাশাপাশি জাভাস্ক্রিপ্ট এবং PHP এই ধরনের বিভিন্ন প্রোগ্রামিং ভাষাও ব্যবহার হইতে পারে। একজন আরবি নামওয়ালা কমেন্ট করছে, তার নাম কি আমি জানি না, পড়তে পারতেছি না, যেহেতু আরবিতে লেখা, তার উপর জের জবর পেশ নাই, তারপর আই থিঙ্ক তার নামটা চেষ্টা করলে হয়তো পড়তে পারবো, পড়া সম্ভব না। কি নাম ভাই তোমাদের? আচ্ছা, সে বলছে স্ট্যাটিকে সার্ভার টু ক্লায়েন্ট হবে না। হ্যাঁ ভাইয়া, স্ট্যাটিকে সার্ভার টু ক্লায়েন্ট, আমি যদি ক্লায়েন্ট টু সার্ভার বলে থাকি, আমি যদি বলে থাকি ক্লায়েন্ট টু সার্ভার, তাহলে সেটা ভুল হয়েছে, ঠিক আছে? কি বলে, স্লিপ অফ টাং। শুধুমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টের কাছেই তথ্য আসে স্ট্যাটিকে, আর ডাইনামিকের ক্ষেত্রে হচ্ছে উভমুখী কানেকশন হয় বা উভমুখী যোগাযোগ হয়। আচ্ছা, আরবি নাম যে, তার নাম সম্ভবত মাহফুজা, রাইট? আরবি নামের যে কমেন্ট করছো ভাইয়াটা, মাহফুজা আঞ্জুম। সো মাহফুজা আঞ্জুম, সেটা হলো গিয়ে, যদি আমি বলে থাকি ক্লায়েন্ট টু সার্ভার, তাহলে ভুল হয়েছে, এটা হচ্ছে সার্ভার টু ক্লায়েন্ট যোগাযোগ হবে, শুধু সার্ভারের কাছ থেকে ডেটা আসে। সো আইমন, তোমার কোশ্চেনের অ্যান্সারটা তুমি পাইছো কিনা? যে 6 নাম্বার পয়েন্টের কথা বলছিলা, 6 নাম্বার পয়েন্ট 5 নাম্বার পয়েন্ট নিয়ে আরেকবার বলে দিলাম, আশা করি লেখা হয়েছে। যদি এখনো ক্লিয়ার না হয় তাহলে আমাকে জানাও, আর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে হচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ হবে, মানে আমাদের আজকে যতটুকু ইয়ে ছিল সেটুকু আমরা পড়ে শেষ করলাম। আগামী ক্লাস থেকে হচ্ছে আমরা একদম HTML এর যে কোর কনসেপ্টে আছে সেটার মধ্যে ঢুকে যাব। জাস্ট একটা টপিক আমাদের বাকি থাকবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার, যে ওয়েবসাইটের পেজগুলোকে কিভাবে সাজানো হয়। এই টপিকটা সংক্ষেপে পড়ে আমরা হচ্ছে কাইন্ড অফ ওই টপোলজির মতো, তোমরা সেকেন্ড চ্যাপ্টার যারা পড়ছো, নেটওয়ার্ক টপোলজি পড়ছো না, ওয়েবসাইটের পেজগুলোও বিভিন্নভাবে সাজানো থাকে, এগুলো কাইন্ড অফ টপোলজির মতো। সো তোমরা কিন্তু আমাদের গ্রুপে ক্লাস নোটগুলো পোস্ট করবা, ক্লাস নোটগুলো পোস্ট করবা, যে আমি বলছিলাম যে সুবিধা অসুবিধাগুলোর কথা, স্ট্যাটিক আর ডাইনামিকের সুবিধা অসুবিধা পার্থক্য, এগুলো যদি তুমি একবার লিখে আমাদের গ্রুপে পোস্ট করো, এটা কিন্তু আমার লাভের
কোনো লাভ নাই, তোমার লাভ হবে। কারণ কি, তুমি এটা একবার লিখে ফেললে, একবার পড়ে ফেললে, পরীক্ষায় কিন্তু এটা আসবে, তোমার জন্য এটা ইজি হয়ে যাবে, আর কঠিন হবে না। সো আমি কমেন্ট দেখার অপেক্ষায় আছি যে আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা, কোনো ক্ল্যারিফিকেশন লাগবে কিনা। যদি না থাকে তাহলে আমি হচ্ছে ক্লাসটা হয়তো শেষ করব। যে এই পর্যন্ত সবাই যদি সবকিছু ঠিকঠাক বুঝে থাকো তাহলে ক্লাসটা শেষ করতেছি। আমি কমেন্টে দেখার জন্য অপেক্ষা করতেছি যে কেউ কমেন্ট করে কিনা। কেউ যেহেতু কমেন্ট করতেছে না, আর আশা করি ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা আমাদেরকে জানাও, ক্লাস নোটগুলো পোস্ট করো, এবং অতি অবশ্যই তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, এবং কখনো তোমাদের চেষ্টাটা থামাবা না যে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে, পড়ে সিলেবাস শেষ করতে হবে, সামনে পরীক্ষা, তারপরে অ্যাডমিশন। এভাবেই হচ্ছে লাইফের যে সংগ্রাম বা স্ট্রাগল সেটা চালায় যেতে হবে। সো আমরা একটা কথাই বলি আমি সবসময়, যে নেভার স্টপ ট্রাইং, কখনো চেষ্টাটা থামায় দেওয়া যাবে না, ঠিক আছে? নেভার এভার স্টপ ট্রাইং, কখনো কি করা যাবে না, চেষ্টা থামায় দেওয়া যাবে না, চেষ্টা চালায় যেতে হবে। সো যেহেতু সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো, ক্লিয়ার হইছো। জাকিয়া বলতেছে, জাকিয়াই তো তাই না, সিএসএস এর ব্যাপারটা কিছু বলেন। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে, একটু বলে দিচ্ছি শেষ করার আগে, ক্যাসকেডিং স্টাইল শিট। বানানটা আমার একটু ভুলও হইতে পারে, ক্যাসকেডিং স্টাইল শিট। HTML হচ্ছে প্রোগ্রামের কঙ্কাল। HTML কি, CSS নিয়ে আমরা সামনে আরো বলবো, সমস্যা নেই, যেহেতু প্রশ্নটা করছে জাস্ট ফাইনালি একটু অ্যান্সারটা দিয়ে দেই। HTML হচ্ছে লাইক একটা ওয়েবসাইটের কঙ্কাল, আর CSS হচ্ছে তার জামা কাপড় বা সৌন্দর্য বিধান করে, মেকআপ বলতে পারো। CSS এর পাশে লিখে রাখো যে মেকআপ সামগ্রী, CSS এর পাশে লিখে রাখো মেকআপ সামগ্রী, তাহলে বুঝতে আরো সহজ হবে। আর CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তোমরা চাইলে CSS ফুল মিনিং লিখে গুগলে একটু সার্চ করে সঠিক বানানটা লিখে নিতে পারো। আমার মনে হচ্ছে যে আমার এই বানানটা ভুল হইতে পারে, আমি তাও একটু দেখে ঠিকঠাক করে দেই। না, বানান ঠিক হয় নাই, বানান ভুল হয় নাই, ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে, শিট বা শিটস বলে। সো আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার। সো আজকে আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।